হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ সেশন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার লাইভ সেশনে। আজকে আমরা আইএলটিএস স্পিকিংয়ের একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো, ক্লাইমেট চেঞ্জ। সবাইকে আবারও শুভেচ্ছা আজকে আমাদের সাথে থাকবার জন্য, এবং আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করছেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হয়েছে, টেকনিক্যাল সমস্যা ছিল। চেষ্টা করব যেটুকু সময় ব্যয় হয়েছে, মানে শুরু করতে ডিলে হয়েছে, সেটা কাভার আপ করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আছেন এই মুহূর্তে। সবাই যদি একটু লিখেন যে আপনারা কোত্থেকে দেখছেন, এবং আপনাদের প্রশ্নগুলি যদি আমাদেরকে করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের উত্তর দেবার জন্য। আজকে পার্টিকুলারলি আমরা ক্লাইমেট চেঞ্জ টপিকটাকে ঘিরে যা শিখব সেটা হচ্ছে কিছু ওয়ার্ডস বা ভোকাবুলারি, debates and discussion about climate change, causes of climate change, solutions to climate change, and finally IELTS এর যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটি পার্টে যে সকল কোয়েশ্চেন্সগুলো আসে বা যেরকম প্রশ্ন আসে তার উত্তর দেবার চেষ্টা করব। সঙ্গেই থাকবেন। এবং আবারও বলছি যে এই সেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য তো অবশ্যই, আর যারা তাদের প্রোডাক্টিভ স্কিলস যেমন রাইটিং এবং স্পিকিংয়ে ভালো করতে চান তাদের জন্য অবশ্যই এই সেশনগুলো খুব হেল্পফুল হবে, এফেক্টিভ হবে। সো লেটস গেট স্টার্টেড। আপনাদের প্রশ্ন এক্সপেক্ট করছি। আর যে যেখান থেকে দেখছেন যদি আপনারা একটু লিখেন, আই বি ভেরি হ্যাপি, বিকজ আপনাদের প্রশ্ন নিয়ে আমরা সবসময় গবেষণা করে থাকি যে কী ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই ট্রাই টু গিভ ইউ দ্য সলিউশনস। গত শুক্রবারে মিস করেছি, প্রোগ্রামটা করতে পারিনি, একটা লম্বা ভেকেশনে ছিলাম, বেশ লম্বা আমাদের জন্য। মানে জেনারেলি লাইক আই ইউজ টু হ্যাভ লাইক 2 to 3 days ভেকেশন, বাট দিস টাইম দ্যাট ওয়াজ অলমোস্ট আ উইক, অলমোস্ট এক সপ্তাহের একটা ভেকেশন, এবং সে কারণে গত শুক্রবারে প্রোগ্রামটা করতে পারিনি। তো যাই হোক, মনসুর বলছেন কক্সেস বাজার থেকে দেখছেন। ধন্যবাদ মনসুর ভাই, কক্সেস বাজার থেকে দেখার জন্য। আপনি I don't know, maybe you are in vacation, but again you are watching this, so wow, awesome, nice. So যেটা বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু, ফার্স্ট অফ অল আমরা কিছু টার্মস বা টার্মিনোলজিস দেখব, শিখব, জানবো, এবং কী কী ধরনের ওয়ার্ডস বা কলোকেশনস আমাদের জানা উচিত সেগুলো আমরা শেখার চেষ্টা করব। যেমন গ্লোবাল ওয়ার্মিং ইজ এ কমন বা বাজিং ওয়ার্ড, আপনারা সবসময় শুনে থাকবেন যে যখনই আমরা চিন্তা করি যে একটা লম্বা সামার, যেমন আগে বাংলাদেশের যে ঋতুগুলো আমরা যেহেতু জানতাম যে 6 ঋতুর দেশ, হ্যাঁ, বা আমরা যেমনটা বলি যে ষড় ঋতুর দেশ, 6 সিজনস, এখন কিন্তু বাংলাদেশে তেমনটা দেখা যায় না। এখন আমরা হার্ডলি 3 সিজনস দেখি, যেমন সামার, রেইনি সিজন অ্যান্ড উইন্টার। খুব এই যে ডিফারেন্সেসগুলো খুব কমে আসছে, এবং একটা লম্বা সামার। তো যখন লম্বা সামারের কথা আসে, যখন অনেক লাইক হিট ওয়েভ এই বিষয়গুলো আসে, তখন দেখবেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কথাও এসে যায়। সো গ্লোবাল ওয়ার্মিং, সো ক্লাইমেট চেঞ্জ, যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে যখন কথা বলবেন তখন ক্লাইমেট রিলেটেড ওয়ার্ডসগুলো বা টার্মসগুলো আসবে। এর মধ্যে একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে গ্যাস এমিশনস, যে গ্লোবাল ওয়ার্মিং আসলে কেন হয়,
পার্টিকুলারলি আপনারা জানেন যে কার্বন ডাই অক্সাইড বা CO2 এর অনেক নির্গমন বা এমিশনস EMISSION এমিশনস সো এই এমিশনস বা গ্যাস এমিশনস বা কার্বন ডাই অক্সাইডের এমিশনস এই যে টার্মসটা এটাও আপনারা হচ্ছে যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবেন যে স্পিকিংয়ে সে কিছু একটা নিয়ে কথা বলছেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো একটা প্রশ্ন এসছে হোক এটা পার্ট 1 বা পার্ট 2 বাট পার্ট 3তে পার্ট 1-এ আসার চান্স কম পার্ট 2তে আসতে পারে অফকোর্স এবং পার্ট 3তে আসার সম্ভাবনাও বেশ প্রবল তো সেক্ষেত্রে এই টার্মসগুলো যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের কথা বলতে বা আমি যদি বলি যে রাইটিংয়ের ক্ষেত্রেও অনেক সুবিধে হবে আপনাদের লিখতে সুবিধা হবে ইভেন এমিশন যদি স্পেলিং মিস্টেক হয় সেটাও কিন্তু একটা প্রবলেম সো এমিশনস EMISSION এমিশন বা এমিশনস এটা প্লুরালও হয়ে থাকে তারপরে আরেকটা যেমন ওয়ার্ড বা কলোকেশন হতে পারে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট আসলে কিছুই নয় সেটা হচ্ছে যে যদি একটা কাচের ঘর যেখানে আলো প্রবেশ করছে কিন্তু বাতাস প্রবেশ করছে না সো আলো প্রবেশ করার কারণে কাচের ঘরের ভেতরের অংশ যথেষ্ট গরম হয়ে যাচ্ছে সিমিলারলি আমাদের কাচের ঘরের সাথে কিন্তু আমাদের যে অ্যাটমসফিয়ারটাকে তুলনা করা যেতে পারে বা এই পৃথিবী এবং তার চারপাশের পারিপার্শ্বিক অবস্থাটাকে এভাবে তুলনা করা যেতে পারে সো যে সান রেজ আসছে পৃথিবীতে এবং তারপর যে রিফ্লেকশন হচ্ছে সেটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে আবার ফেরত যেতে পারছে না খুব একটা কারণ একটা ব্ল্যাঙ্কেটের মতো বা সেই কাচের দেয়ালের মতো ঘিরে রয়েছে কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে প্রচুর গ্যাস আর কি কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে গাছ লাগালে এর পরিমাণটা কমে যায় আর যেহেতু প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন হচ্ছে তাই কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আমাদের পৃথিবী উত্তপ্ত হচ্ছে সো আমরা দেখতে পেলাম যে বেশ কিছু ওয়ার্ড যেমন গ্লোবাল ওয়ার্মিং গ্যাস এমিশনস তারপরে হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট এই টার্মসগুলো বা এই কলোকেশনসগুলো কিন্তু আপনি যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবেন বা কথা বলবেন তখন এসে যাবে তারপরে হচ্ছে ফসিল ফুয়েলস সো হোয়াট ইজ ফসিল ফুয়েলস যেমন কোল বা আমরা বাংলায় যেমন বলি কয়লা কার্বন অয়েল গ্যাস এগুলো সবগুলো আসলে ফসিল ফুয়েল এগুলোকে আসলে রিনিউ করা যায় না দিজ আর বেসিক্যালি নন রিনিউয়েবল এনার্জি বলা হয়ে থাকে বা নন রিনিউয়েবল ফুয়েলস বলা হয়ে থাকে সো নন রিনিউয়েবল ফুয়েলসের মধ্যে যেমন কোল তারপর হচ্ছে কার্বন অয়েল গ্যাস আপনি একবার বার্ন করবেন শেষ অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ কনসিডার দ্য সোলার প্যানেল আপনি কিন্তু অনেকবার ব্যবহার করতে পারবেন সো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কোলোকেশনস আমাদের শেখা হয়ে যাচ্ছে এবং সেটা জরুরি সো আবার সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আবারও সবাইকে বলছি যে আপনারা প্রশ্ন করবেন সো দ্যাট উই ক্যান ডিসকাস উই ক্যান টক অ্যাবাউট ইট তাসিন চৌধুরী আসসালামু আলাইকুম ভাইয়া ওয়াচিং ইউ থ্যাংক ইউ তাসিন থ্যাংকস ফর ওয়াচিং দিস I know you are watching this from UK, from the UK, of course. UK থেকে দেখছেন মানে অনেক দূর থেকে দেখছেন of course I must thank you for that and I would like you to share this that other people can watch and they can be benefited and they can have a very good preparation. Because what we do, basically, we do some sort of research before having any kind of live sessions. আমরা লাইভ সেশনগুলো শুরুর আগে আমরা কিছু রিসার্চ করে থাকি যাতে করে আরও ইনডেপথ কিছু নলেজ শেয়ার করা যায় আরও ইনসাইটফুল বা আরও ইনসাইট যেগুলো আছে সেগুলো নিয়েও শেয়ার করা যায় বা ইনসাইটফুল কথা বলা যায়
সবাইকে শুভেচ্ছা। প্রশ্ন আশা করছি তাতে করে আমরা আরও সুন্দর করে ডিসকাশনটা করতে পারবো, তাতে করে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জ আসলে কেন আজকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছি, লাস্ট যে লাইভ সেশনটা হয়েছিল সেখানে ওয়েদার নিয়ে কথা বলেছি এবং সেখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ কাইন্ড অফ a lengthy session, so I couldn't cover up the topic. So I guess like this এই আজকের সেশনে আমরা এটা নিয়ে কথা বলবো। সো আরও অনেকগুলো কলোকেশনস আছে, আমার মনে হয় যে আমরা ওগুলো নিয়েও কথা বলতে পারি। যেমন হ্যাবিট্যাটস, খুব চমৎকার একটা শব্দ। যেমন পৃথিবী আসলে আমাদের জন্য একটা ভালো হ্যাবিটেট, যেখানে আসলে হ্যাবিটেট মানে যেখানে আসলে অ্যানিম্যালস থাকে বা প্ল্যান্টস থাকে, সেটাকে তাদের হ্যাবিটেট বলা হয়। যেমন মানুষের জন্য পৃথিবী একটা ইজ এ গুড হ্যাবিটেট, হ্যাবিটেট বা হ্যাবিট্যাটস সেটা প্লুরাল হতে পারে। ডিফরেস্টেশন নিয়ে কথা বলেছি। ইকোসিস্টেম, যেমন যদি বন উজাড় হয়ে যায় বা ডিফরেস্টেশন হয় তাহলে কিন্তু ইকোসিস্টেম নষ্ট হয়। তার মানে ওই সিস্টেমের ভেতরে যারা আছে, যে সকল পশু পাখি বা বায়োডাইভার্সিটি, এটা আরেকটা শব্দ যোগ করলাম, বায়োডাইভার্সিটি, সেটা নষ্ট হয় বা বিনষ্ট হয়। তাতে করে ইকোসিস্টেম কলাপস করে। মানে ইকোসিস্টেমে আপনারা জানেন যে একজন আরেকজনের উপর নির্ভরশীল। সো যেমন ফর এক্সাম্পল যদি বিস বা মৌমাছি যদি কমে যায় ফর এক্সাম্পল, বা তারা যদি অসুস্থ হয়ে পড়ে, তাদেরও কিন্তু রোগ হয়। বিশেষ করে এখনকার এই সময়ে যখন আপনি দেখবেন যে প্রচুর ফার্মিং হচ্ছে, বি ফার্মিং বলা হয়। আপনারা দেখবেন যে বিশেষ করে সরিষা ক্ষেতের পাশে অনেক লাইক ফার্মার্স, যারা বিফ ফার্মার্স আছে, তারা হচ্ছে বিফ ফার্মিং করে মধু উৎপাদন করার জন্য। সো এটা শুধু মধু উৎপাদন তা না, প্লাস এটা কিন্তু আপনার ইয়েতেও হেল্প করে, শস্য উৎপাদনেও হেল্প করে। বাট এইটা কিন্তু ন্যাচারাল নয়, দিস ইজ ফার্মিং। সো এই বি ফার্মিংয়ে কী হয়, বিজরা কিন্তু টাইম টু টাইম অসুস্থ হয়ে পড়ে। তো যে প্রবলেমটা হয়, যখন প্রচুর পরিমাণে এই যে এরা অসুস্থ হয়ে পড়ে, তখন একটা প্রাণীর সাথে অন্য একটা প্রাণ বা উদ্ভিদ বা যে কোনো কিছু নির্ভরশীল, এবং তাতে করে দেখা যায় যে যদি একটা কলাপস করে আরেকটা বা অন্য একটা কিছুতেও এটার এফেক্ট পড়ে। সো আপনি যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবেন তখন ইকোসিস্টেম এসে যাবে, হ্যাবিট্যাটস এসে যাবে, কার্বন ফুটপ্রিন্ট এসে যাবে। কার্বন ফুটপ্রিন্ট খুব চমৎকার একটা কলোকেশন। বিশেষ করে এই মুহূর্তে আসলে কে কত বেশি আমাদের যে অ্যাক্টিভিটি, তার মাধ্যমে আমরা কি, যেমন ফর এক্সাম্পল কার্বন ফুটপ্রিন্ট জানার আগে আমরা আসলে জেনে রাখি ফুটপ্রিন্ট। ফর এক্সাম্পল একটা ডেজার্টেড এরিয়া, একটা মরুভূমিতে যখন কেউ হেঁটে যায় তখন কিন্তু তার পায়ের ছাপটা থেকে যায় বা দেখা যায়। সো দ্যাটস অ্যাকচুয়ালি উই নো ফুটপ্রিন্ট। সো হোয়াট ইজ কার্বন ফুটপ্রিন্ট, এটা কি দেখা যায় কিনা? কার্বন ফুটপ্রিন্টকে তুলনা করা হয়ে থাকে এই একই আমরা যেটা বললাম যে ডেজার্টেড এরিয়ার মধ্যে যখন কেউ হেঁটে যায় তখন যেরকমটা দেখা যায়, ঠিক তেমনি আমাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে। ফর এক্সাম্পল আমরা ইট বা ব্রিক্স উৎপাদন করতে গিয়ে যদি আমরা প্রচুর ফসিল ফুয়েল মানে গাছপালা কেটে পোড়ানোর চেষ্টা করি, তাতে করে কিন্তু সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রচুর কার্বন বাতাসে থেকে যাবে। সো এটাকে বলা হয়ে থাকে কার্বন ফুটপ্রিন্ট বা অ্যাক্টিভিটিস। সো কে কতটুকু কার্বন এই পৃথিবীতে রেখে যাচ্ছে, বা এই যে লাইক ইকোসিস্টেম বা এই অ্যাটমসফিয়ারে কে কত কার্বনকে নিঃসরণ করছে, কার্বনকে দিচ্ছে, এটাকেই বলা হয়ে থাকে কার্বন ফুটপ্রিন্ট। চমৎকার একটা কলোকেশন, অসম, কার্বন ফুটপ্রিন্ট। সো আপনার যে অ্যাক্টিভিটিস, আপনি কী করছেন, ফর এক্সাম্পল আপনি গাছ লাগালেন, তাতে করে কী হলে কার্বন, এটাও একটা ফুটপ্রিন্ট কিন্তু, যে আপনি কী করছেন আসলে। সো অল অ্যাক্টিভিটিস রিলেটেড টু কার্বন, ওয়েদার ইউ রিডিউস দ্য কার্বন or whether you increase the carbon, so actually you create a footprint, carbon footprint. So যেমন গাছ লাগালে কী হলো, কার্বন ডাইঅক্সাইড রিডিউসড হলো, এমিশন যতই হোক না কেন ওটা আবার গাছপালা শোষণ করে নেয়।
এরপরে আমরা যেমন আরেকটা শব্দ ব্যবহার করেছিলাম বা কলোকেশন ব্যবহার করেছিলাম যে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল। সো হোয়াট ইজ আ রিনিউয়েবল এনার্জি? যেমন হচ্ছে উইন্ড। সো কোনো এলাকাতে যদি উইন্ড মিল, যেমন জাপানে প্রচুর দেখা যায়, বাংলাদেশের কক্সেস বাজার এলাকায় মোস্ট প্রবাবলি কুতুবদিয়াতে একটা উইন্ড মিলের মানে ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য ওখানেও এরকম একটা সিস্টেম রয়েছে, আই ফরগেট দ্য নেম পার্টিকুলারলি। সো ওখানেও উইন্ড মিলের মাধ্যমে আসলে বা উইন্ড টারবাইনের মাধ্যমে আসলে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয়ে থাকে। সো এটার মাধ্যমে কি হচ্ছে যে বাতাসটা আসলে শেষ হচ্ছে না, এটা পরের দিন হয়তো আজকে কম হচ্ছে, পরের দিন একটু বেশি হবে, বা তারপরের দিন আবার একটু কম হবে বা বেশি হবে, বাট অ্যাগেন এটা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে না। সো দিজ আর বেসিক্যালি রিনিউয়েবল এনার্জি। সো এই গ্রিন হাউস গ্যাস যদি আপনি কমাতে চান, আপনাকে রিনিউয়েবল এনার্জির দিকে ফোকাস করতে হবে। তারপরে হচ্ছে যেমন সোলার প্যানেল একবার ইনস্টল করার পরে কিন্তু সেটা 20, 30, 25 বছর আপনাকে সার্ভিস দিচ্ছে। হয়তো টাইম টু টাইম মেনটেন করতে হয় বা মেনটেন্যান্স কস্ট থাকে টাইম টু টাইম, অলদো ইটস কস্টলি নাওয়াডেজ, কিছুটা কমে এসছে, বাট অ্যাগেন এটাও কিন্তু রিনিউয়েবল এনার্জি। মানে প্রতিদিন সূর্য উঠছে, হয়তো একদিন বেশি একদিন কম, একদিন মেঘ আছে, যেদিন মেঘাচ্ছন্ন সেদিন হয়তো কম এনার্জি পাচ্ছেন, বাট অ্যাগেন দ্যাটস রিনিউয়েবল এনার্জি। মানে প্রতিদিনই আপনাকে এটা হচ্ছে এনার্জি দিবে, আপনাকে তেমন নতুন করে কিছু খরচ করতে হবে না। সো এই যে আমরা যে টার্মসগুলো জানলাম বা শিখলাম, এর মাধ্যমে কিন্তু আপনার রিলেটেড যে ওয়ার্ডস বা ভোক্যাবুলারি স্টকটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, এবং আপনি এভাবেই কিন্তু আরও অ্যাডভান্সড লেভেল, আমি এটাকে কি বলা যায়, যে আপনার যে কারেন্ট লেভেল আছে সেখান থেকে যদি অ্যাডভান্স লেভেলের দিকে যেতে চান, তাহলে কিন্তু দিস ইজ আ প্রসেস টু ইমপ্রুভ ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার লেভেল। গ্রেট গ্রেট গ্রেট। প্রশ্ন আশা করছিলাম সবার কাছ থেকেই। ওয়াও, Tahsin বলছেন যে I'm studying environmental science, so these topics are quite familiar to me. Awesome. I guess Tanvir, Tahsin, you could also write a couple of sentences so that we can get some insight from you. Why not? Shafi Ahmed, do you teach বাংলা? মানে আপনি কি চাচ্ছেন বাংলাতেই বলি? আমি কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো মিলিয়ে বলছি, যেহেতু এটা আইএলটিএস স্পিকিং, সো টাইম টু টাইম আমাকে ইংরেজিতেও কথা বলতে হবে, এবং যারা শুনছেন তাদের সুবিধার জন্য বাংলাতেও বলছি। আমার মনে হয় না এটা অসুবিধে হওয়ার কথা। বাট অ্যাগেন, ইফ ইউ হ্যাভ এনি লাইক কনফিউশন, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন সো দ্যাট আই ক্যান answer to your question immediate. Don't worry. Don't feel shy. Jain Ahmed bolche, I want to learn from you. Of course, I'm interested and excited to share my knowledge with you. এবং যারা শিখতে চান তাদের নাইস। মনসুর ভাই বলছেন যে কুতুবদিয়া আইল্যান্ড, হ্যাঁ কুতুবদিয়া আইল্যান্ড, কক্সবাজারের কুতুবদিয়া আইল্যান্ডে আসলে সেগুলো ইনস্টল করা আছে। ফ্যান্টাস্টিক, ধন্যবাদ মনসুর ভাই, আপনাকে ধন্যবাদ এরকম একটা তথ্য দেওয়ার জন্য। আর যেটা বলছিলাম, জাইন ভাই, জাইন আহমেদ, যে actually I'm really excited to share my knowledge with people, because last many years I've been teaching IELTS, and it's not that I just teach, I do some research and I learn every day, and I try to accumulate, and then I try to pour everything inside the class and in the class, so that my students and the IELTS candidates can be benefited, can get some help, get some assistance from me. So আবার বলছি, এই ধরনের সেশনগুলো আপনারা দেখবেন, এবং আই গেস এখান থেকে কিন্তু অফকোর্স ইউল বি বেনিফিটেড টাইম টু টাইম।
সামটাইমস আমরা খুব এক্সাইটিং টপিক নিয়ে কথা বলি, সামটাইমস টপিকগুলো একটু লেস ইন্টারেস্টিং হয়, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ আইএলস। যেহেতু এটা আইএলস, সেক্ষেত্রে কিন্তু সবসময় একটা এক্সপেক্ট করাও উচিত না যে আমি সবসময় এক্সাইটিং কিছু একটা থাকবে। বাট অ্যাগেন উই ট্রাই টু ক্রিয়েট দ্য সেশনস such a way so that you can get some sort of excitement. সো যেটা বলছিলাম যে আমাদের কলোকেশন একটা ফ্যাক্টর, বা যেটা ভোক্যাবুলারি বা ওয়ার্ড লার্নিং যাই বলি না কেন, এটা একটা ফ্যাক্টর কলোকেশন। এবং সেটা শেখার জন্য এর আগে আমি বলেছিলাম যে রিলেটেড ওয়ার্ডস, রিলেটেড আইটেমস নিয়ে আসলে আপনাদেরকে বেশি ঘাটাঘাটি করতে হবে। সো again come back to the points. So আমরা জানলাম ক্লাইমেট চেঞ্জের ভোক্যাবুলারি। এবার আমরা জানবো যে কি কি ধরনের ডিবেট এবং ডিসকাশন হয় রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। কি কি ধরনের ডিবেটস হয়, যেমন প্রশ্ন হতে পারে যে ইউনো দ্য মেইন হিউম্যান কজ, যে আসলে মেইন রিজনটা কি। সো অনেকগুলো রিজন আসলে আছে, ইটস নট নেসেসারি যে বার্নিং ফসিল ফুয়েল, আরও অনেকগুলো আছে। আমরা নিজেরাই অনেকভাবে আসলে মানে এই যে এমিশন বলেন বা ফুটপ্রিন্ট বলেন, আমরা সবসময় ক্রিয়েট করে থাকি আর কি। সো বাট যেটা দেখা যায়, মানে যেটা ভিজুয়াল করা যায় বা যেটা আমি বলবো যে ভিজিবিলিটি ইজ ভেরি হাই, সেটা আমাদের কাছে মনে হয় যে লাইক, বা সায়েন্টিস্টরা যেটা বলে যে বার্নিং অফ ফসিল ফুয়েলস, মানে প্রচুর পরিমাণ, বিশেষ করে ইদানিং দেখবেন যে যারা ব্রিকফিল্ড যাদের রয়েছে বা যারা কখনো দেখেছেন, রিসেন্টলি কিন্তু ব্রিকফিল্ডসগুলো একটু ডিফারেন্ট, আগের মতো অনেক বড় বা লম্বা টেনা একটু ডিফারেন্ট এখন, বিকজ এখনকার ব্রিকফিল্ডগুলো একটু মডিফাইড ব্রিকফিল্ড। এখনকার ব্রিকফিল্ডগুলোতে আগের মতো মানে গাছ কেটে আপনার হচ্ছে এই যে বার্নিং ফসিল ফুয়েল যেটাকে বলে, হ্যাঁ, গাছ বন উজাড় করে আপনার জ্বালানি তৈরি করা হচ্ছে, এরকমটা না। এখন গ্যাসের মাধ্যমে আপনার হিট বা তাপ উৎপাদন করে ব্রিক তৈরি করা হচ্ছে বা ইট তৈরি করা হচ্ছে। সো মেইনলি আমরা বলতে পারি যে বার্নিং অফ ফসিল ফুয়েলস, যেমন কোল বা অয়েল, যদিও গ্যাস রয়েছে, বাট কোল বা হচ্ছে যখন আপনি গাছ কেটে সেটা থেকে যখন আগুন উৎপন্ন করবেন, তখন কিন্তু আসলে কার্বন ডাইঅক্সাইডের এমিশনটা অনেক বেশি হয়ে থাকে। এরপরে যখন আমরা আরও দেখি যে আমরা যখন লাইক অয়েল বার্ন করি, যেমন পেট্রোল বার্ন করি, ডিজেল বার্ন করি, হ্যাঁ, গাড়ি চালাতে গিয়ে বা প্লেন বা ইভেন লাইক জাহাজ, ওয়েদার স্টিমার লঞ্চ হোয়াটসোএভার, সবগুলোতে কিন্তু হচ্ছে অয়েলের ব্যবহার আছে। সো এই অয়েলের মাধ্যমে হচ্ছে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসেস উৎপন্ন হয় বা কার্বন ডাই অক্সাইড গ্যাসেস উৎপন্ন হয়, এবং তার মাধ্যমে কিন্তু আমি বলবো যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস পরিবেশে ছড়িয়ে পড়ছে, এবং এর মাধ্যমে হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস, যে আসলে এই সবগুলো মিলিয়েই তো গ্রিন হাউস গ্যাসেস, হয়তো কোনোটা কম কোনোটা বেশি, বাট সব কিছু মিলিয়ে আসলে গ্রিন হাউস গ্যাসেস। সো এই গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হচ্ছে, অ্যান্ড অ্যাগেন এটা ক্লাইমেট চেঞ্জকে ত্বরান্বিত করছে। ক্লাইমেট চেঞ্জ কি, যে টেম্পারেচার যদি 1 ডিগ্রি বেড়ে যায়, 1.5 ডিগ্রি বেড়ে যায়, 2 ডিগ্রি বেড়ে যায়। সো অ্যাট দ্য এন্ড অফ দিস সেঞ্চুরি, মানে আমরা যদি এই সেঞ্চুরি একদম শেষ চিন্তা করি, যে এটা তো 21 সাল, যদি আমরা 21 সালের শেষে চিন্তা করি যে 22 সাল, মানে 2000, এখন 2022 সাল চলছে। সো আমরা যদি 2100, মানে আরও 100 বছর পরের কথা বা আরও 80 বছর পরের কথা চিন্তা করি, নাও ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট উইল হ্যাপেন। সো তখন কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এই টেম্পারেচারটা কিন্তু অলমোস্ট 2 ডিগ্রি বেড়ে যাবে। সো
এর যে মানে ইনক্রিমেন্ট যে রেটটা এটাকে যত কমানো যায় সেটা 2 থেকে যদি লাইক 1.5ও করা যায় স্টিল এটাকে পজিটিভ ভাবা হচ্ছে বাট আগেন মানে 1 ডিগ্রিও যদি বেড়ে যায় সেটাও এক ধরনের ডিজাস্টার এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর হিট ওয়েভ হচ্ছে প্রচুর বন্যা হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে খরা হচ্ছে দিজ আর অ্যাকচুয়ালি দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্রিন হাউস গ্যাসেসের পরিমাণ যদি বেড়ে যায় বা এমিশন যদি হয় into the atmosphere. সো অনেক আলোচনা হচ্ছে জটিল আলোচনা হচ্ছে সেক্ষেত্রে আমি সবার কাছ থেকে আসলে প্রশ্ন আশা করছি যেহেতু আমাদের আজকের আলোচনাটা একটু ক্রিটিক্যাল বা কমপ্লেক্স সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সবাই যদি কোয়েশ্চেন করেন বা আপনাদের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো করলে আমার মনে হয় যে we can create some sort of excitement and we can make it more interesting. আগে বলে রাখছি আইএলস আসলে অ্যাজ এ প্রিপারেশনটা একটা এক্সস্টিভ টাইম প্রিপারেশন টাইম আসলে যে কোনো এক্সামই আমি বলবো যে এক্সস্টিভ সো এটা ভাবার কোনো কারণ নেই যে খুব সহজেই আমি আইএলসে বসবো 1 মাস একটা প্রিপারেশন নিব দিয়ে হয়ে যাবে স্কোর এরকমটা আসলে হয় না বেশিরভাগ সময় হয় না এবং সেই জন্য দেখা যাচ্ছে যে অনেকেই লাইক 30-40% স্টুডেন্টস আইএলস 2বার দিচ্ছে কারণ ওনারা ভালো করে প্রিপারেশন না নিয়েই দে জাম্প ইন টু দ্য আইএলস টেস্ট রুম তাতে কী হচ্ছে প্রথমবারই তার এক্সামে ভালো করার চান্সটা কমে যাচ্ছে বিকজ ডিউ টু ল্যাক অফ প্রিপারেশন হোয়াট হ্যাপেন্স সে ভালো একটা রেজাল্ট করতে পারছে না অ্যান্ড দেন হি হ্যাজ টু রাইট দ্য টেস্ট অ্যাগেন রাইট দ্য এক্সাম অ্যাগেন সো আমার মনে হয় এর থেকে যদি আমরা পরিত্রাণ চাই বা বাঁচতে চাই বা আমরা যদি মনে করি যে একটা মক টেস্ট তাহলে তো আসলে কোনো কথাই নেই কিন্তু দ্যাটস নট আ গুড অ্যাপ্রোচ রাদার ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড প্রিপারেশন অ্যান্ড দেন go for it and have a best result and be confident. So যেটা বলছিলাম প্রশ্ন questions এক্সপেক্ট করছি এনিওয়ে নো প্রবলেম সো এই ধরনের ডিবেটস হয়ে থাকে যে আসলে ক্লাইমেট চেঞ্জের জন্য কারা দায়ী সো এই ডিবেটসটা হয়ে থাকে যে এটা কি ফসিল ফুয়েল শুধুমাত্র নাকি আরও অন্য কিছু না হোয়াট ইজ ইট নাকি দ্য ফিউমস FUMES ফিউমস মানে হচ্ছে ধোঁয়া মানে ইট ক্যান বি গাড়ির ধোঁয়া ট্যাক্সি ওর লঞ্চ স্টিমার হোয়াটসএভার এবং ইন্টারেস্টিং একটা তথ্য আমি জানলাম রিসেন্টলি যে সবচেয়ে বেশি এই ফিউম বা এই গ্যাস নির্গত হয় হচ্ছে জাহাজগুলো থেকে যে সকল জাহাজ সমুদ্রে চলাচল করে রিয়েলি ইন্টারেস্টিং এখন আমরা শুধুমাত্র গাড়ির কালো ধোঁয়াকেই দোষ দিই কারণ এটা দেখা যায় আমাদের চোখের সামনে কিন্তু আমাদের চোখের সামনে তো আর জাহাজ চলাচল করে না সবসময় আমরা ওটা দেখতেও পাই না তাই এটা আমাদের অগোচরেই থেকে যায় এবং সেটা নিয়ে আসলে পরিবেশবাদীরাও তেমন কোনো কথাবার্তা বলেন না এটা খুব একটা ইন্টারেস্টিং তথ্য আমি রিসেন্টলি জানলাম যে 30-40% দায়ী হচ্ছে আসলে যে সকল জাহাজ চলাচল করছে ওভারঅল লাইক 24/7 সারাক্ষণ সারা বছর যে সকল জাহাজ সমুদ্রে চলাচল করছে তারা প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসেস উৎপন্ন করে সো আবারও প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কিন্তু কথা বলছি ডিবেটসগুলো নিয়ে আমরা এর আগে কথা বললাম ভোক্যাবস নিয়ে বা ভোক্যাবুলারি নিয়ে বা কোলোকেশন নিয়ে এখন আমরা কথা বলছি যে কী ধরনের ডিবেটস হতে পারে কী কোয়েশ্চেন্সগুলো আসলে কোত্থেকে আসতে পারে যেমন হতে পারে যে কী কজ মেইন কজেসগুলো এটা একটা প্রশ্ন হতে পারে বা ডু ইউ থিঙ্ক যে বার্নিং ফসিল ফুয়েলই কি মেইন কজ কিনা এটাও একটা প্রশ্ন হতে পারে তারপরে প্রশ্ন হতে পারে যে ডিফরেস্টেশন এর মাধ্যমে কি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি না
সো এটাও একটা প্রশ্ন। অফকোর্স যদি প্রচুর ট্রিজ কাট ডাউন হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইডকে শোষণ করার মতো বা বাতাসে অক্সিজেন প্রডিউস করার মতো কিছু থাকবে না। যেমন গাছপালা কেটে ফেললে কিন্তু বাতাসে প্রচুর অক্সিজেন হবে না বা থাকবে না বা প্রডিউস হবে না। অন দ্য আদার হ্যান্ড বাতাস থেকে যে কার্বন ডাই অক্সাইডটা শোষণ করার কথা সেটাও হবে না। সো আলটিমেটলি কী হচ্ছে? বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রচুর ডিফরেস্টেশন হচ্ছে প্রতিদিন অ্যামাজনে, প্রতিদিন মানে একটা ফুটবল ফিল্ডের পরিমাণ জায়গা প্রতি ঘন্টায় ধ্বংস হচ্ছে। সো ইটস লাইক হিউম্যান অ্যাক্টিভিটি। সো আমরা আসলে আমাদের এটাই আসলে কার্বন ফুটপ্রিন্ট, মানে আমাদের অ্যাক্টিভিটি, আমরা কার্বন ফুটপ্রিন্ট কে কতটুকু রেখে যাচ্ছে। যারা আসলে এরকম প্রচুর গাছ কেটে ফেলছে, নষ্ট করছে, উজাড় করছে, বন উজাড় করছে, তারা আসলে বেশি কার্বন সোসাইটিতে বা আই শুড সে অ্যাটমসফিয়ারে কিন্তু রেখে যাচ্ছে। এনিওয়ে, আরও ইন্টারেস্টিং, কেউ বলছে যে ফার্মিংয়ের মাধ্যমে কি হতে পারে কিনা। হ্যাঁ, ফার্মিংয়ের মাধ্যমে হতে পারে। যেমন প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফার্মিং করার জন্য ল্যান্ডকে কিন্তু সমান করতে হয়। অ্যাপার্ট ফ্রম জুম চাষ পাহাড়ে হয়, সুন্দরভাবে ধাপে ধাপে হয়। অ্যাপার্ট ফ্রম দিস আমরা কিন্তু ফার্মিংয়ের জন্য ল্যান্ডগুলোকে স্ট্রেইট করে ফেলি, সমান করে ফেলি। তাতে যে সমস্যাটা হয়ে থাকে যে আমরা একটা ইমব্যালেন্স ক্রিয়েট করি, হয়তো যেখানে পাহাড় রয়েছে পাহাড়টাকে আমরা কেটে ফেললাম, সমান করে ফেললাম। তারপরে হচ্ছে যে আমরা আরও যেটা করি, সয়েলকে ফার্টাইল করার জন্য প্রচুর ফার্টিলাইজার দেই। তো সব কিছু মিলিয়ে এই ফার্মিংও আসলে একটা কারণ। তারপর যেমন ল্যান্ডস্লাইড বা ভূমিধস, এই সব কিছুই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। সো আমরা যদি বলি যে ফার্মিং একটা কারণ, সেটাও কিন্তু অফকোর্স কারণ। যেমন লাইভ স্টক বা যেমন মানে গরু বা ভেড়া বা ছাগল যখন হচ্ছে রেইস করা হয় বা তাদেরকে লালন পালন করা হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, বিশেষ করে মিথেন গ্যাস উৎপন্ন হয়। যেমন কাউ ডাং থেকে বা গোবর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হয়। আবার সেই কাউডাংকে যখন মানুষ জ্বালানি হিসেবে উৎপন্ন করে, তখন আবার হচ্ছে গ্যাসেস উৎপন্ন হতে থাকে। সো এইভাবে কিন্তু লাইভ স্টকের মাধ্যমেও কিন্তু হচ্ছে। এখন what do you do? What we are going to do then? আমরা কি তার মানে লাইভ স্টক করবো না? Of course you need to raise livestock, other than what you're going to eat. সো এখানে আবার ব্যালেন্সিংয়ের একটা বিষয় আছে। সো এইভাবে করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কিন্তু ডিবেট তৈরি হয়। সো আমরা কিছু ডিবেট জানলাম, আমরা কিছু ওয়ার্ডস জানলাম। লেটস লার্ন সাম সলিউশন। তাহলে সলিউশনটা আসলে কি? আমরা বাই দিস টাইম অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। সলিউশন হচ্ছে যে আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট এখন ব্যবহার করছি, সেই পাবলিক ট্রান্সপোর্টগুলো কিন্তু গ্র্যাজুয়ালি আপনারা দেখবেন যে লেস যে মানে কার্বন এমিশনের এফেক্টটা যতটা সম্ভব কমানো হচ্ছে। সো এমিশন কমানো হচ্ছে এবং গ্র্যাজুয়ালি এগুলোকে ইমপ্রুভ করা হচ্ছে। এবং এখন দেখবেন যে হাইব্রিড গাড়ি বা হাইব্রিড কার বা হাইব্রিড ভেহিকলস আসছে। সো এই হাইব্রিড ভেহিকলসের মাধ্যমে কিন্তু গ্র্যাজুয়ালি এমিশন কমে যাচ্ছে। What else we can do? We can reduce the livestock বা ফার্মিং হয়তো আমরা কিছুটা কমাতে পারি। বাট again I don't know whether this is a good approach, the best approach, I don't know. But এটা একটা সলিউশন হতে পারে। সো ইউ ক্যান রাইট ওর ইন স্পিকিং এটা নিয়ে কথা বলতে পারেন। অ্যান্ড দেন ল্যান্ডস্লাইড যে হচ্ছে, সেটাও কিন্তু ল্যান্ডগুলোকে যদি আমরা পাহাড় কেটে সমান করে ফেলি, তাতে করে কিন্তু দেখবেন যে এখন চিটাগাংয়ে বা আরও অন্যান্য দেশেও দেখবেন যে ল্যান্ডস্লাইড হচ্ছে। তারপরে এনার্জি সেভিং বাল্বস, এখন আমরা আগের তুলনায় ফিলামেন্ট বাল্ব ব্যবহার করছি না, এবং আগের তুলনায় এখন এনার্জি সেভিং বাল্বসের ব্যবহার
প্রচুর বেড়ে যাচ্ছে, হুইচ ইজ এ গুড থিং। এবং এভাবেই কিন্তু আমরা গ্র্যাজুয়ালি ক্লাইমেট চেঞ্জ একটা সলিউশন যদি বলি, ইফ ইউ আর গোয়িং টু সে সামথিং দ্যাট ইউ ক্যান অ্যাড দ্যাম ইন ইউর ক্লাইমেট চেঞ্জের যে রিডিউস করা বা অ্যাজ এ সলিউশন টু ক্লাইমেট চেঞ্জ, you can tell them, you can also write. So রাইটিংয়ে এবং স্পিকিংয়ে এই ধরনের টপিক এসে থাকে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার বলার মতো একটা কিছু আমরা দেখলাম যে আমরা কিছু ব্রেন স্টর্মিং করলাম। এই ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে কিন্তু আপনার স্পিকিং এবং আপনার রাইটিং দুটোই ডেভেলপ করা সম্ভব। ওকে, কোয়েশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন্স তেমন একটা করছেন না। কোয়েশ্চেন্স না করলে যেটা হবে যে আমাদের যে মনের ভেতরে অনেকগুলো প্রশ্ন আছে সেটা অজানাই রয়ে যাবে। সো আই উড এক্সপেক্টিং কোয়েশ্চেন্স, আই উড এক্সপেক্ট কোয়েশ্চেন্স ফ্রম ইউ, ফ্রম দ্য অডিয়েন্সেস। তাহলে যেটা সুবিধা হবে আপনাদের ইমিডিয়েট কোনো একটা অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন, which is related to IELTS speaking. Okay, no problem. বাট আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। জহিরুল ইসলাম ভাই, থ্যাংক ইউ। জহিরুল ইসলাম ভাই, আমরা যেটা করেছি একটু আগে সেটা হচ্ছে আমরা রিলেটেড এই যে আইডিয়াটা, ক্লাইমেট চেঞ্জের যে আইডিয়াটা, সেই আইডিয়ার আশেপাশে আমরা বা তার পেরিফেরি নিয়ে কথা বলেছি। সো ক্লাইমেট চেঞ্জ একটা টার্ম, সো এই টার্মকে বা একটা টপিককে নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি। আমরা ভোক্যাবুলারি জেনেছি, আমরা কোলোকেশন জেনেছি, এবং আমরা জানার চেষ্টা করেছি যে এটা নিয়ে কী ধরনের ডিবেট হয়। তাতে করে যেটা সুবিধে হলো, আমাদের কিন্তু আইডিয়া জেনারেশন হয়েছে। সো আইডিয়া জেনারেশন হলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, নাও ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট ইউ আর গোয়িং টু রাইট। লাইক আপনার ক্ষেত্রে যদি হয় যে আপনি এখন কি বলবেন বা কী লিখবেন, সেটা নিয়ে কিন্তু কিছু আইডিয়া আপনি এখন পাচ্ছেন। সো আইডিয়া জেনারেশন, আই গেস যেটা নিয়ে আপনি চিন্তিত, আমার মনে হয় না যে এটা একটা সমস্যা হবে। সো when you think about around this, যখন একটা কিছু নিয়ে একদম টু দ্য পয়েন্ট না হয়ে, ইটস বেটার ইফ ইউ লার্ন around about the topic and around the topic, then you have, you get some in-depth knowledge and you get confidence to speak and to write. I guess Johilul bhai apni proshner uttor peyechen. But again, if you have any question, you also can write. Ami aro onek proshno asha korchi. Okay, no problem. আপনাদের প্রশ্ন থাকলে যেটা সুবিধা হবে, আমরা পরবর্তী প্রোগ্রামেও হয়তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসব। এনিওয়ে, সো আমরা যেটা বলছিলাম যে আমরা কোলোকেশন নিয়ে আলোচনা করলাম, ডিবেট নিয়ে আলোচনা করলাম যে কী ধরনের ডিবেট হতে পারে, আমরা আরও আলোচনা করলাম যে সলিউশন কী হতে পারে, এবং ফাইনালি আমরা কিছু প্রশ্ন দেখব যে ধরনের প্রশ্নগুলো পার্ট 1-এ হতে পারে। The question could be, is the climate change a big concern in your country? So আপনার দেশে এটা কি একটা বড় সমস্যা কিনা, সেটা একটা প্রশ্ন হতে পারে। তারপর একটা প্রশ্ন হতে পারে যে এটা রিডিউস করার জন্য আপনি কি কোনো স্টেপ নিচ্ছেন কিনা বা নিয়েছেন কিনা। সো দ্য কোয়েশ্চেন ইজ, যদি ক্লাইমেট চেঞ্জ বিগ কনসার্ন হয়ে থাকে সেটা নিয়ে তাহলে কি বলবেন। অফকোর্স এটা একটা বাজিং ওয়ার্ড, এটা একটা ইস্যু, একটা কারেন্ট ইস্যু। অফকোর্স ইটস নট অনলি আ থিওরিটিক্যাল সেন্স যে আমরা এটা থিওরি নিয়ে কথা বলছি তা না, বিকজ উই সি ইট, উই ফিল ইট অ্যান্ড উই এক্সপিরিয়েন্স ইট এভরি ডে। But of course it's a big concern, but again, if the question is what step do you take, or what sort of steps do you like to take? For example, hybrid car, the use of hybrid car, যেটা কথা আমি একটু আগে বললাম, এবং সেই জন্য বলেছি যে মূল পর্বে ঢোকার আগে যে পর্বটা আমরা একটু আগে আলোচনা করলাম, তাতে যে লাভটা হলো, আমরা কিন্তু
এই যে শব্দগুলো পেলাম, যেমন হাইব্রিড কার, যেটা এখন আমি ব্যবহার করছি, তো ওই হাইব্রিড কারের বা হাইব্রিড গাড়ি বা হাইব্রিড ভেহিকেলসের আলোচনা করেছি, এবং এই হাইব্রিড ভেহিকেলসের কিন্তু আমরা এখানে একটা দেখলাম যে ব্যবহার। সো what you're going to do, you'd like to purchase a hybrid car if you are capable, right? কি হবে, আপনি ফসিল ফুয়েল বার্ন করতে চাইবেন না, বা আপনি চাইবেন না যে প্রচুর তেলের খরচ হোক, আপনি চাইবেন যে সাশ্রয়ী কোনো একটা কিছু। সো হাইব্রিড কার ইজ সামথিং দ্যাট ক্যান রিডিউস ইউর কস্ট টু ওয়েজ। ফার্স্ট অফ অল, আপনাকে ফসিল ফুয়েল বার্ন হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কিন্তু মানে অয়েলের যে প্রাইস বা যে ইনভেস্টমেন্ট, যে আপনাকে তেলের যে মূল্য বা তেলের খরচ কমে যাচ্ছে, তাতে করে আপনার পকেটের খরচ বেঁচে যাচ্ছে আর কি, ইনফ্যাক্ট। সো হোয়াট ইউ গোয়িং টু ডু, হোয়াট আর দ্য স্টেপস ইউ আর গোয়িং টু ডু? অফকোর্স ইউ আর গোয়িং টু পারচেজ হাইব্রিড কার বা হাইব্রিড ভেহিকেলস ইফ ইউ আর কেপেবল, রাইট? তারপরে হচ্ছে যে এটা হতে পারে যে ইটস ইম্পর্ট্যান্ট উই ডো নট হ্যাভ আ লার্জ কার্বন ফুটপ্রিন্ট, যে আমরা যেন অনেক বেশি পরিমাণে কার্বন ফুটপ্রিন্ট না রেখে যাই। অফকোর্স এভরিডেই কিন্তু কার্বন ফুটপ্রিন্ট, ফর এক্সাম্পল এই কফি বানাতে গিয়েও কিন্তু কার্বন ফুটপ্রিন্ট আমি রেখে গেলাম, সে এটাকে হিট করতে হলো, এবং তাতে করে কিন্তু কিছুটা হলেও কার্বন নিঃসরণ হলো, যেভাবেই হোক কার্বন কিন্তু নিঃসরণ হলো, তাতে করে আমি রেখে গেলাম। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এটা কমানো, রাদার দেন এটাকে যদি খড়ির চুলোয় আমরা এটাকে বানাতাম, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন গ্যাসেস এমিশন হতো, তার মানে কি আমি বেশি কার্বন ফুটপ্রিন্ট রেখে গেলাম। সো হোয়াট উই হ্যাভ টু ডু ফ্রম নাও, হোয়াট উই হ্যাভ টু ট্রাই, যে লেস কার্বন ফুটপ্রিন্ট টু দ্য অ্যাটমসফিয়ার। তারপর হচ্ছে রিসাইকেল করা, একটা জিনিসকে যেন আবার ব্যবহার করা যায়, সেটাও so these are the ways, so these are the steps that I can take to reduce the climate change, যে চেঞ্জটা হচ্ছে। সো আমরা যেমন এরকম আমরা কিছু প্রশ্ন দেখলাম এবং উত্তর দেখলাম, এরকম আরও প্রশ্ন হতে পারে, যেমন হ্যাজ দ্য এনভায়রনমেন্ট ইন ইউর রিজন চেঞ্জড সিন্স ওয়েন ইউ ওয়ার ইয়ঙ্গার, যখন আপনি ইয়াঙ্গার ছিলেন তখনকার তুলনায় কি এখন ক্লাইমেটের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা, এটাও একটা প্রশ্ন। সো দিস ইজ জাস্ট নট আ কোয়েশ্চেন, এটা যে প্রশ্ন করার জন্য প্রশ্ন করছে তা না, দিস ইজ আ কম্পারেটিভ অ্যানালিসিস। সো হোয়াট ইউ সি নাওয়াডেজ and what it was previously, and as soon as you start discussing the both and comparing the present situation to the past, তখন কি হবে, you have to you have to go back, you have to jump from present to past and then from past to present, so like back and fro এই যে প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়া, তাতে করে কিন্তু আপনার একটা বড় ঝামেলা হবে, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ঝামেলা হবে। কী ধরনের ঝামেলা, আপনাকে প্রেজেন্ট টেন্স থেকে আবার পাস্ট টেন্সে জাম্প করতে হবে, অ্যান্ড দেন ইউ টেন্ড টু মেক মিস্টেক। সো দিস ইজ আ টাইপ অফ কোয়েশ্চেন দ্যাট অ্যান এক্সামিনার ওয়ান্টস টু সি হাউ ফ্রিকোয়েন্ট ইউ মেক মিস্টেক্স, যে আপনি মিস্টেক্স বা আপনি ভুল করছেন কিনা সেটা দেখার জন্যও কিন্তু, বা আপনার গ্রামার চেক করার জন্য, বা ফ্লুয়েন্সিতে গিয়ে আপনি কি থেমে যাচ্ছেন কিনা সেটা চেক করার জন্য কিন্তু দে মাইট আস্ক ইউ দিস সর্ট অফ কোয়েশ্চেন্স। আমি কোয়েশ্চেন্সটা আবার রিপিট করছি, হ্যাঁ, যেমন আগের কোয়েশ্চেন্সটা ছিল হোয়াট স্টেপস ডু ইউ টেক টু রিডিউস দ্য এনভায়রনমেন্ট, হোয়াট স্টেপস ডু ইউ টেক, দ্যাটস আ প্রেজেন্ট, of course very simple present tense, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যান্সার কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া যেতে পারে, বা ফিউচারে হয়তো আপনি বলতে পারেন যে আপনার কি প্ল্যান আছে, পরিকল্পনা আছে, ইন ফিউচার হোয়াট ইউ গোয়িং টু ডু। বাট ইফ দ্য কোয়েশ্চেন ইজ হ্যাজ দ্য এনভায়রনমেন্ট ইন ইয়োর রিজন চেঞ্জড সিন্স ওয়েন ইউ ওয়ার ইয়াঙ্গার, সো আপনি যখন ইয়াঙ্গার ছিলেন সেখান থেকে এখনকার কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি না, যখন আপনি এটা নিয়ে কথা বলুন তখন কিন্তু আপনাকে আবার প্রেজেন্ট থেকে পাস্টে চলে যেতে হবে, অ্যান্ড দ্যাটস আ চ্যালেঞ্জ। আরও কিছু কোয়েশ্চেন আসতে পারে যেটা আরও একটু লাইক ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স কুড বি what are some things ordinary people can do to protect the environment.
হ্যাঁ, যে অর্ডিনারি পিপল, সো এটা আবার আপনাকে একটু চিন্তা করতে হবে যে অর্ডিনারি পিপলরা কী করতে পারে, যে দে মে নট or maybe they are not capable of buying a hybrid car, so what they are going to do then? So এরকম প্রশ্ন হতে পারে. So you know, these are kind of technical questions that you need to prepare, you need to think about it, and then you can speak. And then other questions like, how do the industries damage the environment? So all of a sudden, if you have been asked this question or this type of question, so it's difficult to answer. So এই ধরনের যে ক্রিটিক্যাল কোয়েশ্চেন্সগুলো কিন্তু আপনার হচ্ছে বা পার্ট 3-তে আসতে পারে, বা পার্ট 3 স্টাইল কোয়েশ্চেন্স বলা হয়ে থাকে। তো যেখানে আপনাকে লাইক বা টু ওয়ে ডিসকাশন হতে পারে, যেখানে ইউ হ্যাভ টু সে সামথিং। অ্যান্ড অফকোর্স আপনারা জানেন যে এমিশন অফ কার্বন ডাই অক্সাইড বা এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস কিন্তু ইন্ডাস্ট্রিজ থেকে বেশি নির্গত হয় বা এমিশন হয়। এরপরে আবার আরও কিছু যেমন ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন হতে পারে, যে ডু ইউ বিলিভ দ্যাট ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইজ নেসেসারি টু সলভ এনভায়রনমেন্টাল প্রবলেম বা প্রবলেমস? সো দিজ আর অ্যাকচুয়ালি ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স দ্যাট you need some sort of knowledge to, যেমন আপনারা জানেন যে প্যারিস 21st গত বছর ওখানে একটা সম্মেলন হয়েছিল, তো তার ফলে কি হয়েছিল, এর আগে বা 14 or 15-এ একটা এরকম চুক্তি হয়েছিল, তার ফলে কি হয়েছিল, কোন দেশ আসলে কী ধরনের স্টেপস নিচ্ছে, এর সামনে আবার হচ্ছে লাইক 26-এ আবার এরকম আরেকটা সম্মেলন আসবে, সো ওই সম্মেলনে আসলে কে কী স্টেপ নিবে। যেমন ব্রাজিলের এখন অবস্থা সবচেয়ে খারাপ, ওরা কিন্তু ইনফ্যাক্ট যে স্টেপসগুলো নেওয়া দরকার সেরকম নিতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড সাউথ কোরিয়া অনেক ভালো ভালো স্টেপস নিচ্ছে, জাপান অনেক ভালো স্টেপস নিচ্ছে, যদিও তারা প্রচুর গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করছে। যেমন ইন্ডিয়া প্রচুর গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করছে, চায়না প্রচুর গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করছে, বাট তারাও আবার চেষ্টা করছে। সো এইভাবে একটা কমপ্লেক্স সিচুয়েশন, অ্যান্ড দেন ইউনো যখন G2G বৈঠকগুলো হয় বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন ডিসকাশনগুলো হয়, তখন আসলে কী ধরনের স্টেপসগুলো নেওয়া হয়, কে কীভাবে নিচ্ছে, এই দিজ আর দ্য কোয়েশ্চেন্স। বা এটা একটা এরকম একটা কোয়েশ্চেন হতে পারে যে ডু ইউ বিলিভ দ্যাট? সো এখানে ইউ হ্যাভ টু গিভ ইউর ওপিনিয়ন যে হ্যাঁ এটা পসিবল অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি, এটা পসিবিলিটি আছে। সো ডু ইউ বিলিভ দ্যাট ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইজ নেসেসারি? সো ইন্টারন্যাশনাল কোঅপারেশন কি আসলে এখানে দরকার রয়েছে কিনা, বা কোঅপারেশন না থাকলে কী হবে সেটা আসলে জানতে হবে। ইটস নেসেসারি টু সলভ এনভায়রনমেন্টাল প্রবলেমস। সো আজকের টপিকটা একটু জটিল ছিল, বেশ ক্রিটিক্যাল ছিল, খুব একটা এক্সাইটিং ছিল না, বাট অ্যাগেন যদি এটা প্রশ্ন এসেই যায় তখন কি করবেন? সো সেজন্য এটা প্রয়োজন রয়েছে একটু জানার। অফকোর্স আপনারা সবাই ভালো স্কোর করতে চান, সো ভালো স্কোর করতে চাইলে কিন্তু আপনাদেরকে স্টাডি করতেই হবে। সো কোয়েশ্চেন তেমন একটা প্রশ্ন দেখতে পাচ্ছি না। একজন প্রশ্ন করেছেন, রাসেল ভাই প্রশ্ন করেছেন, which camera are you using? Okay, so what do you guess? It's Canon. Okay, it's Canon. So good luck to you. So I'll be expecting more questions so that we can come up with your, come up with more like new items, new topics for our next live sessions. সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্বে থাকার জন্য। আর আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আমাদের যে প্রোগ্রামটা একটু ডিলে হয়েছে ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস। বাট অ্যাগেন আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড নাইট টু ইউ।